ইউনুসের 2 গালে জুতা মারো তালে তালে, হামজার 2 গালে জুতা মারো তালে তালে, শফিকুর রহমানের 2 গালে জুতা মারো তালে তালে। আমি আপনার 24কে ততক্ষণে সম্মান করি যতক্ষণ আপনি আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন। বিভিন্ন উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যেদিন গোপালগঞ্জ থেকে ট্যাঙ্কের ভিতর করে আপনারা পলায়ন করেছিলেন সেদিন কেন বলেননি সেনাবাহিনী হাসিনার 72 চেতনা আমাদের দিয়েছে একটি পাসপোর্ট? প্রথমে বলে নিচ্ছি আমার ভিডিও কপিরাইট মুক্ত। আপনি চাইলে আমার ভিডিও আপনার চ্যানেলে সম্পূর্ণ আপলোড দিতে পারেন, কপিরাইট মুক্ত, কোনো কপিরাইট ক্লেম খাবে না। কিন্তু ভিডিওর একটি মাত্র অংশ খণ্ড করে আপনি আপলোড দিবেন না। আপনার কাছে করজোরে অনুরোধ করে যাচ্ছি, কেননা আমার একটি খণ্ড ভিডিও আপলোড করে হয়তো আপনার চ্যানেলে রিচ বাড়বে, কিন্তু আমার জন্য সেটা বিপদ বয়ে আনতে পারে। আজকে তোমার কালকে আমার, এভাবে বাংলাদেশের জনগণ 50% হ্রাস পাবে। কিভাবে হবে সেটা বলছি। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা গুণ, হত্যা, রাহাজানি, ধর্ষণ যেভাবে করছে, দেশের জনগণ মারা যাচ্ছে। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আবার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে। বিগত দিনে যারা করছে তাদের বিচারের নামে আপনারা যে প্রতিহিংসা রাজনীতি শুরু করছেন তারাও ঠিক সেম ভাবে শুরু করবে। শিল্পতায় ঘষাঘষি, মরিচের কামসারা। আপনারা পলিটিক্যাল যারা আছেন বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, কেননা প্রতিহিংসা রাজনীতি কখনো শান্তি বয়ে আনতে পারে না। 71 ছিল আমাদের অস্তিত্ব, 24 ছিল আমাদের স্বাধীনতা রক্ষার, কিন্তু 24কে এমন ভাবে বিকৃত করছেন যে 71কে বিকৃত করতে লাগছে 50 বছর, আপনার 24কে বিকৃত করতে লাগছে মাত্র 1 বছর। তাতে মন সতিষ্ঠ। 24 আন্দোলনের মধ্যে সবচেয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বাক স্বাধীনতা। আর বাক স্বাধীনতা পাওয়ার পরে আমরা এমন বাক স্বাধীনতা প্রয়োগ করছি যেটা বিগত 50 বছরও মানুষ দেখেনি, বা বিজ্ঞ রাজনীতিবিদগণ যারা আছেন তারা এমন স্লোগানও দেননি, এমন রাজনীতিও কখনো দেখেননি। কেমন স্লোগান? টিনের চারে কাওয়া, তারেক জিয়ার শাওয়া, 1 2 3 4 জামাত শিবির রাজাকার, 1 2 3 4 তারেক জিয়ার পক্ষিমার। এই যে অশ্লীল স্লোগানগুলো, এগুলো বিগত 10-15 বছরও দেখিনি, এবং যারা বিজ্ঞ রাজনীতিবিদগণ আছে 40-50 বছর হয়ে গেছে তারাও মনে হয় এমন রাজনীতি বা এমন স্লোগান দেখেনি। এই বিষয়টা আমাদের একটু সংস্কার করা প্রয়োজন। আজকে দেশে মুক্তিযুদ্ধের উপর যেভাবে নৃশংস হত্যাকাণ্ড এবং মব সৃষ্টিকারীদের অত্যাচার করা হচ্ছে তা কখনোই কাম্য নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই অপমান কখনোই কাম্য নয়। এখন অনেক সুশীল সমাজগণ বলবেন তাহলে আগে কেন প্রতিবাদ করেনি, আগে কেন ভিডিও করেনি? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি এখন যে কারণে চুপ ছিলেন আমি তখন সেই কারণে চুপ ছিলাম। আপনি এখন তখন যে কারণে প্রতিবাদ করেছিলেন আমি এখন সেই কারণে প্রতিবাদ করছি। হিসাব বরাবর। মুক্তিযোদ্ধারা কেন 71 করে? আচ্ছা, আপনার সন্তানকে যদি কেউ গালি দেয় কিংবা হত্যা করে কিংবা মারপিট করে সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই প্রতিবাদ করবেন, ও সন্তানের পক্ষ নিয়ে আরেকজনের উপর অ্যাটাক করবেন। মুক্তিযোদ্ধারাও সেটাই করছে। এই মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানের মতো, তাদের জীবন বাজি রেখে তারা কাজ করে যাচ্ছে। আর আমরা কি করছি? তাকে বিকৃত করার চেষ্টা করছি। যখন আমরা বিকৃত করার চেষ্টা করবো তখন কি মুক্তিযোদ্ধারা বসে থাকবে? মুক্তিযুদ্ধ প্রেমী যারা আছে তারা কি বসে থাকবে? যখন দেখলেন তাদের সন্তানের মতো স্বাধীন দেশটা ধীরে ধীরে বিকৃত হচ্ছে, নষ্ট হচ্ছে, তখন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আর ঠিক এগিয়ে তারা প্রতিবাদ করছে। সাম্প্রতিক মঞ্চ 71-এ ঢাকার একটি প্রোগ্রামে 20-25 জন মুক্তিযোদ্ধা সহ আব্দুল লতিফ সিদ্দিকী সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কিছু সন্ত্রাসী মত সৃষ্টি করে তাদেরকে অপমান করেছে, রক্তাক্ত করেছে এবং লতিফ সিদ্দিকীকে পুলিশে সুপর্দ করেছেন। এখানে এদেরকে এই অপমান লাঞ্ছিত কখনোই কাম্য নয়। এখন অনেকে বলে থাকবেন লতিফ সিদ্দিকী তো যখন হজ নিয়ে মন্তব্য করেছিল তখন কেন প্রতিবাদ করেনি? তখন মানুষ প্রতিবাদ করেছিল, লতিফ সিদ্দিকী জেল খেটেছিল। লতিফ সিদ্দিকী একজন আওয়ামী লীগের বহিষ্কৃত এমপি। আপনি যদি তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে ট্যাগ লাগান সেটা আপনার ভুল হবে। সে একজন আওয়ামী লীগের বহিষ্কৃত এমপি। সেই সাথে আপনি বলতে পারেন লতিফ সিদ্দিকী আওয়ামী দোষর ছিল। হ্যাঁ, মেনে নিলাম আওয়ামী দোষর ছিল। তাহলে ডক্টর কামাল হোসেন স্যার তো আওয়ামী দোষর ছিল না? তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বেরিয়ে আসছে প্রায় 4 দশক, 40 বছর যাবত। তাকে কেন মত সৃষ্টি করে অপমান করা হলো? এর কোনো উত্তর আপনার কাছে আছে? সেই সাথে মুক্তিযোদ্ধাদের অপমান এবং রক্তাক্ত অবস্থার ছবি নিয়ে যখন আমরা ফেসবুকে পোস্ট করলাম প্রতিবাদমূলক, তখন কিছু সুশীল সমাজের লোক ফেসবুকে সাদেক হোসেন খোকার একটি ছবি আপলোড করে বলেছিল তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাদেক হোসেন খোকা কোন বিষয় নিয়ে তিনি রক্তাক্ত হয়েছিল? 2011 সালে যখন সাদেক হোসেন খোকা রক্তাক্ত হয় তখন তিনি হরতাল পালন করতে গিয়ে রক্তাক্ত হয়, যা ইতিমধ্যে আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন। বিগত দিনে কয়েকটা পত্রিকায় তা নিউজ হয়েছিল। তাহলে সাদেক হোসেন খোকার বিষয়টা হচ্ছে একরকম আর এটা হচ্ছে আরেক রকম। সেটা ছিল হরতাল পালন করতে গিয়ে রক্তাক্ত অবস্থা, আর এটা হচ্ছে মত সৃষ্টি করে রক্তাক্ত অবস্থা। দুইটা কখনো এক জিনিস নয়। মুক্তিযুদ্ধকে বিকৃত করার প্রতিবাদে যারাই প্রতিবাদ করতেছে তাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে। একা আওয়ামী দোষর, ফ্যাসিবাদের দোষর কিংবা চেতনা ব্যবসা বলে ট্যাগ লাগানো হচ্ছে। ভাগ্যের সাদেক হোসেন খোকা বেঁচে থাকলে হয়তো তাকেও খোকা পাগলা বলে ট্যাগ লাগানো হতো, যেমনটা ট্যাগ লাগানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান সাহেবকে। আমি আপনার 24কে ততক্ষণে সম্মান করি যতক্ষণ আপনি আমার মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করেন। আপনি আমার মুক্তিযুদ্ধ চেতনাকে লাথি মারবেন আর আমি আপনার 24কে কি মাথা নিয়ে নাচবো? এটা কি কখনো হয় নাকি? ঘুমের করে আসেন দাদু লেবু খান। ভিপিনুর উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি ভিপিনুরকে ব্যক্তিগত হিসেবে ভালোবাসি, তার রাজনৈতিক আদর্শ এবং তার যে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের গুছিয়ে রাখার এই সিস্টেমে তার ভালো। আমি তাকে ব্যক্তিগত হিসেবে পছন্দ করি। তার উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখানে অনেকে বলবেন সব নাকি শেখ হাসিনার দোষর। ভিপিনুর উপর হামলাকারী সেনাবাহিনী, পুলিশ সদস্য যারা আছেন তাদেরকে অনেকে বলে থাকবেন সেনাবাহিনীর দোষর। তাহলে আমি আপনার উদ্দেশ্যে এখন বলি, সেনাবাহিনী যখন গোপালগঞ্জের মানুষকে নির্বিচারে অত্যাচার করলো, গণহত্যা চালাইলো রাতের আধারে, তখন আপনি কেন বললেন না সেনাবাহিনী হাসিনার দোষর?
যদি হাসিনার দোষর হয়ে থাকে সেনাবাহিনী পুলিশ, তাহলে গোপালগঞ্জে কেন সেদিন গণহত্যা চালিয়েছিল? যেদিন গোপালগঞ্জ থেকে ট্যাঙ্কির ভিতর করে আপনারা পলায়ন করেছিলেন সেদিন কেন বলেননি সেনাবাহিনী হাসিনার দোষর, আমরা সেনাবাহিনীর ট্যাঙ্কিতে যাবো না? ও তার মানে হচ্ছে আপনার পক্ষে কাজ করলে তিনি দেশপ্রেমিক, যখন আপনার বিপক্ষে গিয়ে প্রতিবাদ করবে তখন তিনি হচ্ছে হাসিনার দোষর। এবার চলুন তাহলে ৭১-এর চেতনা আমাদের কি দিয়েছে? যারা বলেন চেতনা ব্যবসা করি, এই চেতনা ব্যবসা আমাদের কি দিয়েছে আমরা একটু ছোট্ট করে মাত্র কয়েকটা জিনিস দেখি। ৭১-এর চেতনা আমাদের দিয়েছে একটি পাসপোর্ট, ৭১-এর চেতনা দিয়েছে আমাদের একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, ৭১-এর চেতনা দিয়েছে আমাদের একটি ভূখণ্ড, ৭১-এর চেতনা দিয়েছে আমাদের বাংলা ভাষায় কথা বলার মর্যাদা, ৭১-এর চেতনা আমাদের দিয়েছে আমি আজকে যে রাষ্ট্রে বসে মন্তব্য করছি, মুক্তিযোদ্ধাদের অপমান করছি, সেই রাষ্ট্র দিয়েছে ৭১ আমাদের। আপনি যে রাষ্ট্রে বড়াই করে বিদেশে পাড়ি জমিয়েছেন সেই রাষ্ট্র দিয়েছে ৭১ আমাদের। এবার আসি, আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা এবং ভিন্ন মতের হলে সে রাজাকার, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা ছিল আওয়ামী লীগের রাজনীতি। আপনি যদি সেই রাজনীতি করেন তাহলে আপনার পতন আওয়ামী লীগের মতোই হবে। ১৯৭১ সালে যখন এদেশে স্বাধীনতা যুদ্ধ হয় তখন এই বাংলাদেশে মাত্র ২-৩টা দল ছিল, আওয়ামী লীগ, মুসলিম লীগ, মাওলানা ভাসানী হুজুরের দল এবং জামায়াতে ইসলাম। এই জামায়াতে ইসলাম এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের মুসলিম লীগ স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা রাজাকারের ভূমিকা পালন করেছিল। আমি যদি এখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরকে নিয়ে কথা বলি, অনেকে আমাকে নিন্দা প্রতিবাদ জানাবেন বা অনেকে আমাকে গালিগালাজ করবেন। আমি ভাসানী হুজুরকে সবসময় সম্মান করি। এই ভাসানী হুজুরের দল ও মুসলিম লীগ, তৎকালীন মুসলিম লীগ স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের রাজনীতি কেন বন্ধ হয় না? তাদের উপর কেন রাজাকার ট্যাগ লাগানো হয় না? জামাত ইসলামকে কেন ট্যাগ লাগানো হয়? মুসলিম লীগ পরবর্তীতে ভেঙে বিভিন্ন রাজনৈতিক দল গঠন করে এবং বিএনপিতে যোগদান করে। ওই বিএনপির রাজনীতিতে নিষিদ্ধ করা হয়নি, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়। কারণ হচ্ছে জামাত ইসলাম তাদের পূর্বের চরিত্রেই রয়ে গেছে। কিভাবে আপনি খেয়াল করে দেখেন। আচ্ছা, ২৪-এর আন্দোলনে জামাত ইসলামের সাইদি, নিজামী, গোলাম আজম এদের কি ভূমিকা ছিল? চিহ্নিত রাজাকার যারা, তাদের কি ভূমিকা ছিল ২৪-এর আন্দোলনে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা আপনি যখন চিহ্নিত রাজাকারদের ছবি টাঙিয়েছেন, তখন যারা মুক্তিযোদ্ধা সন্তান, তখন যারা দেশপ্রেমিক, যারা প্রতিবাদী, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জামাতে দেশে রাজনীতি করে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের যদি স্বাধীন দেশে রাজনীতি করতে হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হবে। দেখবেন কখনো তাদের বাধা বিপত্তি আসবে না। যখন তিনি মুক্তিযোদ্ধাকে বিকৃত করার চেষ্টা করে তখনই তাদের উপরে বাধা বিপত্তি আসে। যেমন কিছুদিন আগে রাজাকারদের ছবি তো টাঙিয়েছে, সেটা পরের বিষয়, সেটা যদি বাদ দেয় তারপর একটা মন্তব্য করেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে। ৭ শ্রেষ্ঠ বীর, তার মধ্যে বীরশ্রেষ্ঠ একজন মতিউর রহমান। মতিউর রহমানকে প্লেন হাইজাকার বলেছেন, শিবিরের কর্মী। আর মিনহাজকে, ঘাতক মিনহাজকে তিনি দেশপ্রেমিক বীর বলেছেন। তাই দেখেন এখানে তিনি মুক্তিযোদ্ধাদেরকে ছোট করে দেখছেন।